বাংলাদেশে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। তবে রাসেলস ভাইপার সাপটি নিয়ে জনমতে বিভ্রান্তি, উদ্বেগ ও আতঙ্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, সংবাদ মাধ্যমে অতিরঞ্জিত ও খণ্ডিত সংবাদের ফলে বিষয়টি এখন টক দ্য কান্ট্রি। উদ্ভুত পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে, সাপটি মারার প্রচারণাও চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে রাসেলস ভাইপার নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক? ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভীতিকর তথ্য এ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তথ্য হচ্ছে রাসেলস ভাইপারে অ্যান্টিভেনম নেই, কিন্তু বাংলাদেশে রাসেলস ভাইপারে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম আছে, যেটাকে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বলি, এবং এর মাধ্যমে রাসেলস ভাইপারের চিকিৎসা হওয়া সম্ভব এবং হচ্ছে, রোগীরাও সুস্থ হচ্ছে। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, এখন পর্যন্ত রাসেলস ভাইপারের উপরে করা একটি পরিসংখ্যানে বলা হচ্ছে যে 70% পর্যন্ত রাসেলস ভাইপার ভাইটের রোগী সুস্থ হয়েছেন এবং হচ্ছেন। মানুষ যেটা বলতেছে ভয়ঙ্কর ভয়ঙ্করের কথা যদি বলি, বাংলাদেশ রাসেলস ভাইপারের চাইতেও ভয়ঙ্কর অনেক সাপ আছে। এর মধ্যে সবার প্রথমে চলে আসবে ক্রেট প্রজাতির যে স্থলে যে সাপগুলো থাকে, ক্রেট, এগুলো মানুষ খুব একটা চেনে না। তারপরে আছে গোখরা প্রজাতির সাপ, তারপর গিয়ে রাসেলস ভাইপার আসবে। রাসেলস ভাইপারের কামড়ে গড়ে মানুষ চিকিৎসা না নিয়ে 3 দিন পর্যন্ত, মানে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু যদি গোখরার কথা বলি, তাহলে গড়ে মানুষ 8 ঘন্টা বাঁচে। কেউটের কথা বললে গড়ে মানুষ 10 থেকে 18 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। সো বুঝতেই পারতেছেন, যেখানে গোখরা কামড় দিলে 8 ঘন্টা আর গড়ে বাঁচতেছে চিকিৎসা ছাড়া, এবং রাসেলস ভাইপারের কামড়ে গড়ে বাঁচতেছে 3 দিন। সেক্ষেত্রে রাসেলস ভাইপারের কামড় অতটাও ভয়ানক না বা অতটাও শক্তিশালী না, যতটা ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে। এখন বর্তমান যে পরিস্থিতিতে মানুষ নির্বিচারে অন্যান্য সাপ মারতেছে, এর একটা খারাপ প্রভাব পড়বে গিয়ে আমাদের ইকোসিস্টেমের উপর। আমাদের বায়োডাইভার্সিটি নষ্ট করে দিতেছে এটা, বিকজ এখন যে সাপগুলো মারা হচ্ছে এর মধ্যে 90%ই হচ্ছে নির্বিষ সাপ, এবং আমরা প্রায় কয়েকশো ছবি পেয়েছি যেগুলো নির্বিষ সাপের, এবং মানুষ নির্বিচারে সেগুলো হত্যা করতেছে। এখন যদি আমরা এভাবেই যদি সাপ নিধনটা চালিয়ে যাই, তাহলে একটা সময় গিয়ে হবে কি আমাদের পরিবেশে সাপের সংখ্যা কমে আসবে। তখন সাপের যে প্রধান খাবার সে হচ্ছে ইঁদুর। সাপ মূলত ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে, ইঁদুর খেয়ে। এখন সাপের সংখ্যা যদি নিয়ন্ত্রণ করে ফেলে আমরা, তাহলে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকবে না। সেক্ষেত্রে ইঁদুর ফসল নষ্ট করবে অনেক বেশি। এখনই প্রায় 30% পর্যন্ত ফসল নষ্ট করে। অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স, ইঁদুর প্রতি বছর 11,000 কোটি টাকার ফসল নষ্ট করে। ইয়েস, 11,000 কোটি টাকার। সো এখন যদি ইঁদুরের সংখ্যা আরও বেড়ে যায়, তাহলে ফসল নষ্টের পরিমাণটা আরও অনেক বেড়ে যাবে, এবং পাশাপাশি ব্যাঙের সংখ্যাও বেড়ে যাবে, যেহেতু সব ব্যাঙও খাচ্ছে। এবং ব্যাঙের প্রধান খাবার হচ্ছে পোকামাকড়। সে ক্ষতিকর পোকামাকড়ের পাশাপাশি উপকারী পোকামাকড়ও খেয়ে ফেলবে। সেক্ষেত্রে ফসলের পরাগায়ন কম হবে, ফসল উৎপাদন কম হবে। সেক্ষেত্রে আমরা আশঙ্কা করি, যদি এইভাবে সাপ নিধন মানুষ চালিয়ে যায় এবং সাপের সংখ্যা যদি কমে আসে, তাহলে ভবিষ্যতে এর কারণে দুর্ভিক্ষ দেখা দেওয়ার একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা প্রাণী আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট কারণেই সৃষ্টি করেছেন। সো এখন আমি বলতে পারি, চরে যারা কাজ করতেছেন, হ্যাঁ, এরা হতেছে টাইম মেনটেন করতেছে না। মোস্টলি দেখা হচ্ছে কাদের সাথে, জেলেদের সাথে। জেলেরা যেটা করতেছে, রাত্রে 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত মাছ ধরতেছে, কিন্তু ওই সময়টা হচ্ছে এই ধরনের সাপেদের বিচরণের সময়। সো এখন আপনি যখন সাপেদের বিচরণের সময় ওদের নিজস্ব এলাকায় চলে যাচ্ছেন, তখন সাপের দোষটা কোথায়, যখন সাপ বাইট করতেছে বা মানুষের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে? সো আমাদেরকে যেটা করতে হবে, একটু এড়ায় চলতে হবে, তাদেরকে একটু ফ্রি স্পেস দিতে হবে, আমরাও নিজেদের একটু সেফ থাকতে হবে, এবং সবসময় চেষ্টা করতে হবে কিছু বাড়তি সতর্কতা মেনটেন করা। এর মধ্যে আছে ফসলের জমিতে গেলে অথবা ফসলের জমিতে হারভেস্ট করতে গেলে যেন কৃষক ভাইয়েরা এবং জেলে ভাইয়েরা অবশ্যই গামবুট পরিধান করেন, এবং যেই জায়গাটাতে কাজ করবে সেই জায়গাটা একটু ভালো করে ঝেড়ে টেরে বা কোনো লাঠি কোনো কিছু দিয়ে আগে ভালো করে দেখে নিয়ে তারপর যেন কাজ করেন। এখন আপনি চাইলেই সাপ পুরোপুরি নিধন করে ফেলতে পারবেন না। ওরা শত হাজার বছর ধরেই এখানে আছে এবং এরা থাকবেই। আপনি চাইলেই নিধন করতে পারবেন না, আমরা চাইলেও নিধন করতে পারবো না। বরঞ্চ আমরা যদি নিধন করতে চাই, সেক্ষেত্রে আমাদের পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, যেটা আসলে কখনোই আর ফুলফিল করা যাবে না।